দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের চোখে, সাথে রয়েছি মাহবুব সৈকত। প্রিয় দর্শক, আমাদের চোখে আজ তুলে ধরব বঞ্চিত এক জনপদের কথা। প্রকৃতির সাথে মিতালি করি যারা টিকে রয়েছে বছরের পর বছর, কিন্তু যুগের পর যুগ তারা বঞ্চিতই থাকছে। একটি দেশের জন্য শুমারি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে দেশের প্রতিটি জনপদের সামগ্রিক অবস্থার মোটামুটি একটি চিত্র ফুটে ওঠে, আর তার আলোকেই বিভিন্ন পরিকল্পনা এবং বরাদ্দ করে থাকে সরকার। দেশে সর্বশেষ জনশুমারি হয় 2022 সালে, যদিও সেই শুমারি নিয়ে আপত্তি ওঠে তখনই। অভিযোগ রয়েছে দায় সারা গোছের এই শুমারিতে অর্থ খরচ হলেও প্রকৃত অর্থে সঠিকভাবে হয়নি তথ্য সংগ্রহ। ফলে পরবর্তীতে জনসংখ্যা সহ কয়েকটি বিষয় বৃদ্ধি করে অন্তর্ভুক্ত করেছিল তৎকালীন সরকার। কিন্তু লোক দেখানো সেই শুমারির বিরূপ প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে বিভিন্ন জনপদে। আজ আমরা তুলে ধরব এমনই একটি জনপদের কথা। চারদিকে নদী বেষ্টিত এই জনপদের নাম মেহেন্দিগঞ্জ। এই উপজেলাটির মধ্য দিয়ে বয়ে গেছে স্রোতস্বিনী একাধিক নদী। ইলিশা, মাছকাটা, লতা, বৌডোবা, মেঘনার মতো উত্তাল নদ নদী বয়ে গেছে উপজেলাটির বুক চিরে। ফলে প্রতিনিয়তই ভাঙনের কবলে পড়ে পাল্টাচ্ছে এই জনপদের মানচিত্র। নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে উপজেলার 16 ইউনিয়নের অগণন মানুষ। আশমুরো মরে গেছে, গরু বুসে মরে গেছে, মানুষ অসুস্থ হয়ে গেছে। এইরকম অসহায় আছে। এই যে একটা ঘর দেখছেন নদীর ভিতরে সব, কিন্তু সরকার কাছে এতটুকু আবেদন, সব জায়গায় শুনি যে সে সহযোগিতা করে, কিন্তু আমাদের সিনির স্যার এমন একটা উপকৃত এলাকা আমি দেখি না। একটা রাস্তাঘাট নাই ভালো, একটা বাড়িঘর যে থাকার স্থান এরকম একটা সুযোগ সুবিধা নাই। সরকার কাছে এতটুকুই জানাই। আর কি করার আছে, আমাকে বাইঙ্গা এলাকায় লয়ে গেছে, আল্লাহ নদীতে লয়ে গেছে, আমার করার কিছু আছে? গরিব কিছু সাহায্য যদি কেউ করে বা করতে পারে, তাই এলাকা হিসাব করিয়া সব মানুষ এই অবস্থা দুর্ভাগ্য আছে। এই বর্তমানে এই জায়গায় আছি, গত বছর ভাঙ্গিয়া এক শিওল দূরে পশ্চিমে আমি সরছি, এবার আমার বাঙ্গলে ধরছে, কিন্তু এখন যে কোথায় যাবো আমার নির্দিষ্ট আমি এখন পর্যন্ত নিজেই কইতে পারি না। আমরা যে কোনো জায়গায় থাকবো এমন কোনো জায়গা নেই, আমরা একটু সরকারের দ্বারা আবেদন জানাইছি, একটু সাহায্য চাই। সামাজিক বেষ্টনীর আওতায় নানাবিধ বরাদ্দ থাকলেও তা প্রয়োজনের তুলনায় এতটাই অপ্রতুল যে দুস্থ অসহায় জনসংখ্যার তুলনায় সিকিভাগের হাতেও পৌঁছায় না সহায়তা। ভাঙ্গে আমরা তো অসহায় মানুষ, বুঝলেন, আমরা এখন কুমে যামু না যামু আমার কোনো বুদ্ধি জ্ঞান নেই। এখন আমরা অসহায়, নদী বাঙ্গুলি, আমি কিছুভাবে থাকতে পারতেছি না। আমাদের বাড়িঘর ভাঙিয়ে নিয়ে যেতেছে, আমরা যে কোন জায়গায় থাকবো, আমাদের এমন কোনো থাকার স্থান নাই। উপজেলার বিভিন্ন মূল সড়ক সহ প্রত্যন্ত অঞ্চলের নাজুক অবকাঠামোগত অবস্থাই বলে দিচ্ছে যুগের পর যুগ অবহেলার শিকার এই জনপদ। অধিকাংশ এলাকার রাস্তাঘাটই কাঁচা এবং খানা খন্দকে ভরা। এই রাস্তাটা অনেক দিন পর্যন্ত হয় আমরা শুনি, কিন্তু আজ পর্যন্ত হচ্ছে না। আমরা চাই তাড়াতাড়ি যাতে রাস্তাটা আমাদের হয়, এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। খরা মৌসুমে যেমন তেমন বর্ষা মৌসুমে এসব সড়ক দিয়ে চলাচলই দায় হয়ে দাঁড়ায়। খালি হওয়ায় খালি কয় যে ওইবে রাস্তাটা ভাঙ্গে চুরি একসাথে। আগে আসলে একটা হাক্কা দেওয়া, সেটা ভাঙ্গে একটা ব্রিজ করা হয়েছে, ব্রিজ হয় না, রাস্তা হয় না, কিসের জন্য হয় না এটা জানি না কি অবস্থা। নদীমাতৃক অঞ্চল হওয়ায় নদী তীরবর্তী মানুষের একটা উল্লেখযোগ্য অংশ জীবিকা নির্বাহের জন্য মৎস্য শিকার করলেও নদীতে মাছের আকাল এবং বছরের বিভিন্ন সময়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞাকালীন অবস্থায় এ সকল পেশাজীবীদের জীবিকা নির্বাহে হিমশিম খেতে হয়। স্বামী তো জাল বাইতে পারে না, সবাই তো যাইতে পারে, সবাই যাইতে পারে না, থাকতে পারে, কষ্টই অনেক চলতে কষ্ট হইতেছে। তারই কোনো সাহায্য পাই না, আমি দিন আনি দিন যাই, কেউ কোনো সাহায্য সহযোগিতা পাই না। এবং আমার বাড়ি এসে পূর্ব সুলতানি। মৎস্যজীবীদের জন্য কাঠ বরাদ্দ থাকলেও তা জেলেদের তুলনায়
অপ্রতুল। অন্যদিকে বরাদ্দ নিয়েও রয়েছে অভিযোগ। না, আমরা এই দেশের মানুষ সব হয়েছে গরিব এলোমেলো। এবারে না আবার যাও 2 কথা জমি দেখা আজ আবার 2 বছর হয়েছি অনাবার নাই, অনাবার যাইতে গরিবের দেশে অনাহরতে ডাট যাবি আর কি। আর তো কোনো খাওয়ানোর ব্যবস্থা নাই, রাওয়ানোর ব্যবস্থা নাই। আমাকে কেউ নাই যে 2 টাকা দিয়া চাইবো, আর কেউ নাই যে একটু সাহায্য করবো, এমন লক্ষ্য আমাকে কেউ নেই। সরকার দেয় না, 1 ফুট চাল শুয়োর খাওয়া হয় না, 1 ফুট চালও শুয়োর হয় না। আবার সাহায্যের পরিমাণও যৎসামান্য, যা দিয়ে সংসার চালানো কষ্টকর। আমরা যে ঘর দেখেন এটি সবে আমরা আমার অসুখ করি, আমার একটা ঘর ছিল না, আমি রিক্সা লেছি, আমরা সবই করি, আমরা সব মেয়ের জায়গা খাই। মানুষ জায়গা নাই, কিচ্ছু নাই, কারণ হতদরিদ্র, কেনার মতো সামর্থ্য নাই। এখানকার অধিকাংশ মানুষের পেশা কৃষি। ধানসহ বিভিন্ন রবি ফসল উৎপন্ন করে এখানকার কৃষকরা জাতীয়ভাবেই খাদ্যের যোগান দেয়। নদীতে জেগে ওঠা একরের পর একর নতুন চরে জন্মে চোখ জুড়ানো ফসল, কিন্তু সরকারি তহবিলের সার এবং বীজের অপ্রতুলতার কারণে উচ্চ মূল্য দিয়ে সার এবং বীজ কিনে ফসল ফলাতেও হিমশিম খায় কৃষকেরা। সার এবং বীজের উচ্চ মূল্যের কারণে অনেক কৃষকই তাদের ফসলি জমি অনাবাদি রেখে দেয়। শুনেছেন নিশ্চয়ই, এই প্রবাদ বাক্যের মতো একদম মিলে যায় অবহেলিত জনপদ মেহেন্দিগঞ্জের চিত্র। এমনিতেই প্রকৃতির বিরূপ আচরণকে সঙ্গী করে চলে এখানকার মানুষের জীবনযাত্রা, তার উপর দুর্নীতি আর মানবসৃষ্ট জটিলতায় দিনকে দিন বঞ্চিত হচ্ছে এই জনপদের বাসিন্দারা। তথ্য বলছে প্রায় 240 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার 1, 2 এবং 3 ফসলি মিলে মোট ফসলি জমির পরিমাণ প্রায় 20,000 হেক্টরের কাছাকাছি। এখানকার উর্বর মাটিতে অনায়াসেই জন্মায় উচ্চ ফলন, কিন্তু গোটা উপজেলায় হাজার হাজার কৃষকের মধ্য থেকে চলতি 2025-26 অর্থ বছরে বীজ এবং সার বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 3,200 জনকে। প্রয়োজনের তুলনায় কম হলেও গেল অর্থ বছরে 4,500-এর জন্য ছিল বরাদ্দ, আর চলতি বছর বরাদ্দ আরও কমেছে। এ বিষয়ে কথা হয় স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তার সাথে। 25 অর্থ বছরে রবি মৌসুমে আমরা 4,510 জন কৃষককে সরাসরি বীজ এবং সার বিনামূল্যে প্রদান করতে পেরেছি, কিন্তু এই বছর 2025-26 চলমান রবি মৌসুমে আমরা মাত্র 3,200 জনকে দিতে পেরেছি, যেটা আমাদের কৃষকদের জন্য অনেকটাই কষ্টের বিষয়। এবং এর পাশাপাশি এই যে কম এসেছে বিনামূল্যে সার এবং বীজ সহায়তা, এটা আমাদের সামগ্রিক কৃষিতে এখানে বেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং কিছুটা আবাদ কৃষকদের পক্ষ থেকে কমে যাবে, এটা সম্পর্কে আমরা ধারণা করছি, যেটা আমাদের ভবিষ্যতে খাদ্য নিরাপত্তায় একটা সংকট সৃষ্টি করতে পারে। কিন্তু কেন এমন বৈরী আচরণ? সঠিক কারণ না জানা থাকলেও উঠে আসে এমন ভয়াবহ তথ্য। এটা কমে গেল, এটা আসলে আমরা এখান থেকে বলা কঠিন, তবে আমরা শুনতে পেরেছি যে পরিসংখ্যানের একটা রিপোর্টে আমাদের এইখানে যে জনগণ এবং যে ভোটার সংখ্যা, এটার বেশ কিছু অসামঞ্জস্যতা হয়েছে, এর জন্য কমে যেতে পারে, অথবা বিভিন্নভাবে সরকারি বাজেটের কিছু কাটছাট থাকে, সেখান থেকে যদি কমে যায় সেটা আসলে নীতি নির্ধারকদের সিদ্ধান্ত। এই কর্মকর্তার বক্তব্যে একটা ক্লু পাওয়া গেল। বরাদ্দ কম হওয়ার একটা কারণ জনশুমারিতে কৃষকের সংখ্যা কম আসা, কিন্তু কেন কম এসেছে সে বিষয়টিও স্পষ্ট হতে চাই আমরা। এবার আমরা তাই মুখোমুখি উপজেলার নির্বাহী কর্মকর্তার। তার কাছ থেকে উঠে আসে 2022 সালের আদমশুমারির 9/6-এর তথ্য, যে কারণে বিভিন্ন বরাদ্দ বঞ্চিত হচ্ছে এই উপজেলার মানুষ। আমাদের 2011 সালে যে আদমশুমারি হয়েছিল সেখানে আমাদের জনসংখ্যা ছিল 4,27,000, আর 2022 সালে যে আদমশুমারি হয়েছে সেখানে জনসংখ্যা 2,83,000। তাহলে দেখা যায় প্রায় 1,40,000 জনসংখ্যা কমে গিয়েছে মেহেন্দিগঞ্জে। আমাদের মেহেন্দিগঞ্জে প্রতিনিয়ত দরিদ্র হার বাড়ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষায় আমাদের উপজেলার সচ্ছলতার হার বৃদ্ধি করে দেখানো হয়েছে। আসলে বাস্তবে আমরা যেটা দেখছি যে আমাদের উপজেলায় দরিদ্রের হার তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে। এটার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি লিখিতভাবে, মৌখিকভাবে। এখন পরবর্তীতে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।
তথ্য শুনে চক্ষু চরক গাছ। 2022-এর আগে দেশে আদমশুমারি হয় 2011-তে। সেই শুমারি অনুযায়ী এই উপজেলার জনসংখ্যা ছিল 4,27,000, আর 11 বছর পরে 2022-এর শুমারিতে এই সংখ্যা 1,40,000 কমিয়ে দেখানো হয়েছে মাত্র 2,83,890 জন। 4,27,000 জনসংখ্যা অধ্যুষিত সেই এলাকায় 2011 সালের তথ্য অনুযায়ী ভোটার সংখ্যা ছিল 2,45,000-এর বেশি, কিন্তু 11 বছর পরে সর্বশেষ 22-এর শুমারিতে দেখানো হয়েছে ভোটার সংখ্যা 2,83,381 জন। অর্থাৎ 11 বছর পরে ভোটার বেড়েছে মাত্র 28,000-এর মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? 16 ইউনিয়নের একটি উপজেলায় মোট জনসংখ্যা 2022-এর আদমশুমারি অনুযায়ী দেখানো হয়েছে 2,83,890 জন, আর তাদের মধ্যে ভোটারই হচ্ছে আবার 2,83,381 জন। অর্থাৎ মোট জনসংখ্যার মাত্র 509 জন ভোটার না, আর বাকি সবাই ভোটার। 2022-এর শুমারিকালীন অবস্থায় পরিসংখ্যান কর্মকর্তা যিনি ছিলেন তিনি এখন অন্যত্র বদলি হয়ে গিয়েছে, তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে এখন যিনি পরিসংখ্যান কর্মকর্তা এ দায় নিতে চাচ্ছেন না তিনি, যদিও জনসংখ্যা কমার দু একটি ঠুনকো কারণ বের করতে চাইলেন তিনি। দেখা যায় নির্বাচন অফিসের ভোটার তথ্য অনুযায়ী এখানে মেহেন্দিগঞ্জের ভোটার সংখ্যা হয়েছে 2,83,890, কিন্তু এটা অসামঞ্জস্য, কারণ দেখা যায় জনসংখ্যা একটু কমই আসছে। কম আসার কারণ হয়তো ওইটা আমি যেটা বলছি যে সময়টা ওইভাবে গণনা করা হয়েছে যে যেখানে ছিল সেইখানে গণনায় আসছে। দারিদ্রতার হার বর্তমানে আসছে 19.2, আর আগের রিপোর্ট অনুযায়ী দেখা যায় 20.5 ছিল। দারিদ্রতার হার বাড়ছে যেহেতু প্রতিনিয়ত মানুষের নদীতে ভাঙছে। হ্যাঁ, নদী ভাঙার কারণে আসলে এখানে অনেক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। অনেক দেখা যায় অনেক জেলে ফ্যামিলি আছে, যে দিন মজুর আছে। তো যে আসলে এই জিনিসটা আমার হয়তো বিষয়টা একটু দেখতে হবে যে দারিদ্রতার হারটা কম আসার কারণটা কি। আসলে এই বিষয়টা সম্পর্কে আমি অবগত না, কারণ আমি 2022 সালে এই উপজেলার দায়িত্বে ছিলাম না, আমি উজিরপুর উপজেলায় ছিলাম। এখন ওনারা যেটা বলতেছেন সেটা এই সম্পর্কে আমি আসলে ঠিক বলতে পারবো না যে তখনকার যিনি দায়িত্বে ছিলেন সে হয়তো তাদের সাথে ওইভাবে যোগাযোগ করে এই কাজটা করছে। এখন তারা বলতেছে যে তাদের সাথে যোগাযোগ করা হয় নাই, তো এই বিষয় সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। কিন্তু জনসংখ্যা আর ভোটার সংখ্যা একই হবার কোনো কারণই ব্যাখ্যা করতে পারলেন না তিনি। তাই ব্যাখ্যা খুঁজতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই গবেষকের মুখোমুখি আমাদের চোখ। এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। একটা কমিউনিটিতে বা একটা ইউনিয়নে বা একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় যতজন ভোটার ততজন জনসংখ্যা হয় কীভাবে? এটা তো তথ্যটা শুনলেই বোঝা যায়, এই জন্য যাচাই বাছাই করার দরকার নাই। তথ্যের এই গঠন শুনলেই বোঝা যাচ্ছে যে আসলে এটা ভুল করেছে, এবং এই ভুলটা ইচ্ছাকৃত ভুল নাকি এই প্রক্রিয়াগত ভুল এটা অনুসন্ধান করা প্রয়োজন। যে প্রতিষ্ঠানের বা অথবা যে ব্যক্তির নেতৃত্বে এই তথ্য সংগ্রহ করা হয়েছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কারণ এই ভুল তথ্যের কারণে বা সঠিকভাবে তথ্য গ্রহণ না করার কারণে এই জনগোষ্ঠী রাষ্ট্রের যে সম্পদের বন্টনের মাধ্যমে তার যে অবস্থার পরিবর্তন হবে, তার যে সমষ্টিগত পরিবর্তন হবে, সেই পরিবর্তন থেকে এই জনগোষ্ঠী পরবর্তী শুমারি না হওয়া পর্যন্ত অথবা রাষ্ট্র বিশেষভাবে এই জনপদের বা জনগোষ্ঠীর মানুষের জন্য ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তারা এই উন্নয়নের বরাদ্দ থেকে বঞ্চিত হবে। তার মানে তাদের জীবনযাত্রার ক্ষেত্রে একটা বড় সংখ্যক মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে একটা উন্নয়ন কেন্দ্রিক বঞ্চনা বা বৈষম্য তৈরি হবে, এবং তারা জীবনযাত্রা কেন্দ্রিক যে উন্নয়ন অথবা প্রবৃদ্ধির প্রশ্নে তারা পিছিয়ে যাবে। তার মানে ডালমে কুচ কালা হয়। গেল 17 বছরে দেশের সম্পদ লুণ্ঠন করার বিস্তর অভিযোগ এবং তার প্রমাণও হাজির করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। জনশুমারির ক্ষেত্রেও এমন জোচ্চুরি হবে তা হয়তো কেউ কখনো ভেবেও দেখেনি, বিশেষ করে যার সাথে জড়িত দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা। আর এই কারণেই বঞ্চিত হচ্ছে এই অবহেলিত জনপদ। দর্শক, আগেই বলেছি
দেশের যে কয়টি বঞ্চিত জনপদ রয়েছে তার মধ্যে অন্যতম বরিশালের মেহেন্দিগঞ্জ। 2022-এর শুমারিতে শুধু প্রকৃত জনসংখ্যাই আড়াল করা হয়নি, ভাঙন কবলিত এলাকার মানুষ যেখানে নিঃস্ব হচ্ছে সেখানে দারিদ্রতার হারও কম দেখানো হয়েছে। অথচ এখন যারা এই এলাকার দায়িত্ব পালন করছেন তারাই বলছেন আগের তুলনায় দিন দিন বাড়ছে এই এলাকার দারিদ্রতার হার। সঠিক তথ্যের অভাবে এখানে কমছে বরাদ্দ, বঞ্চিত হচ্ছে অসহায় মানুষ। এই অবস্থার পরিসমাপ্তি টানতে শুধু প্রকৃত অবস্থা তুলে আনার পদক্ষেপই নয়, 22-এর শুমারিতে যারা জড়িত ছিল এবং তাদের মধ্যে এই প্রকৃত তথ্য সংগ্রহ না করে ঘরে বসেই যারা যেনতেন প্রকারে প্রতিবেদন তৈরি করেছে তাদেরও শাস্তির আওতায় আনার পরামর্শ এই বিশ্লেষকের। কখনো যদি এরকম ভুল প্রমাণিত হয়, অর্থাৎ যেটা ভুল হয়েছে কোনো একটা কারণে, একটা ইচ্ছাকৃত ভুল হলে সেজন্য শাস্তির ব্যবস্থা করা, আর এরপরও যদি এই জনপদের তো আসলে কোনো দায় নাই এই ভুলে হওয়ার পিছনে, সুতরাং এটা যখনই রাষ্ট্রের বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দৃষ্টিগোচর হবে যেটা ভুল হয়েছে, তখন সেটা রাষ্ট্র বা এই প্রতিষ্ঠানগুলো যারা মানে এই যে আদমশুমারি থেকে শুরু করে এই জরিপগুলো যে মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় বা রাষ্ট্রের অধীনে পরিচালিত হয়, তারা একটা বিশেষ নির্দেশনা জারি করে দুইটা কাজ করা যেতে পারে, যে দুইটি কাজের মাধ্যমে এইগুলো সংশোধন করা হয়। যে ওই জনপদের যে জনমিতিক তথ্য অথবা পুরো আদমশুমারিতে যে তথ্যগুলো সংগ্রহ করা সেটা পুনরায় সংগ্রহ করা, এবং এই সংগ্রহের মাধ্যমে যে তথ্য উপাত্ত যে চিত্র প্রকাশ পাবে বা উঠে আসবে তার ভিত্তিতে সেই জনগোষ্ঠীর মানুষের জন্য উন্নয়ন বরাদ্দ থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পদের যে বন্টন, সেই রাষ্ট্রীয় সম্পদের বন্টনটাকে নির্ধারণ করা। আর এলাকার বঞ্চিত জনগণ চান দ্রুতই তাদের মাঝে পৌঁছাক সরকারি সহযোগিতা, যেটা দয়া নয়, মানুষের অধিকার। বরিশাল অঞ্চলে একটি প্রবাদ বাক্য আছে, মরা ডারে মারোকা। জবাব হচ্ছে কথা কয় না যে। প্রিয় দর্শক, 24-এর অভ্যুত্থান আমাদেরকে শিখিয়ে গেছে অন্যায়ের কাছে মাথা নত না করার। এই শিক্ষা থেকে যদি শিক্ষা না নেন তাহলে যে তিমিরে ছিলেন সেই তিমিরেই কিন্তু রয়ে যেতে হবে। এজন্য নিজের প্রাপ্য অধিকারটুকু আদায় করে নিতে হবে, সরব হতে হবে অন্যায়ের বিরুদ্ধে। দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান নিয়ে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা কিন্তু আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নই থেকে যাবে। এজন্য সব ভালো মানুষগুলো একসাথে হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান আর দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের, আর সব সময় সাথে থাকবে মাই টিভির আমাদের চোখ টিম। অন্যায়, অপরাধ, অনিয়ম আর দুর্নীতির যে কোনো তথ্য জানান, লিখুন প্রযোজক আমাদের চোখ, মাই টিভি ভবন, 150/3, 155, হাতিরঝিল, ঢাকা। এই ঠিকানায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।